আজকে ভিডিওতে আমরা ওষুধ বিষয়ক 30টি প্রশ্ন নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটি যারা মেডিকেল ফার্মেসি এবং ওষুধ নিয়ে যারা জানতে আগ্রহী সবার জন্য অনেক কাজে দিবে। এগুলোর উত্তর খুব সুন্দর করে বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এখন চলে আসি আমাদের প্রশ্নে। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কোন এনএসএআইডিটা হচ্ছে কক্স-2 ইনহিবিটর। আমরা জানি আমাদের যে ব্যথার ওষুধগুলো আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুইভাবে পাওয়া যায়, একটা হচ্ছে সিলেক্টিভ কক্স-1 বা কক্স-2 ইনহিবিটরস এবং আরেকটা হচ্ছে দেখা যায় নন সিলেক্টিভ। তো সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরস কোনটা? এখানে আমরা যদি এই ওষুধগুলোর মধ্যে আসি, যেমন ডাইক্লোফেনাক আমাদের পরিচিত, ইন্ডামেথাসিন পরিচিত, এটা কি করে কক্স-1 কক্স-2 দুইটাকেই বন্ধ করতে পারে। তো এখন সেলেকক্সিবটা হচ্ছে সিলেক্টিভ কক্স-2, মানে শুধুমাত্র কক্স-2 যে এনজাইমটা আছে এটাকে গিয়ে বন্ধ করে দেবে। এই কক্স-2 কে বন্ধ করে দিলে কি হবে, তখন ব্যথার যে পেইন সিগন্যালটা যাচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে এটা তখন আর তৈরি হবে না, অর্থাৎ ব্যথাটা কমে আসবে। তার মানে সেলেকক্সিবটা হচ্ছে কক্স-2 ইনহিবিটরস। এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ইটোরিকক্সিব, যেমন কক্সিব নামে সেগুলো হচ্ছে কক্স-2 ইনহিবিটরস। কোন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা যদি কোনো ওষুধ খাই তাহলে ফার্স্ট পাস ইফেক্ট দেখা দেবে? ফার্স্ট পাস ইফেক্টটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওষুধ খাই, ওষুধটা আমাদের সিস্টেমে আমাদের রক্তে যাওয়ার আগে লিভারে গিয়ে কি হয়ে যায়, মেটাবলিজম হয়ে কিছুটা নষ্ট হয়ে যায়, অনেকটাই নষ্ট হয়ে যায়, সেগুলোকে বলা হয় ফার্স্ট পাস ইফেক্ট। তো কখন আমরা যখন এই ওষুধটা মুখে খাবো সেই ক্ষেত্রে এটা সমস্যাটা দেখা দেবে। কেউ যদি ইনজেকশন আকারে নেয়, ইন্টারমাস্কুলার নেয়, তাহলে সেটা সরাসরি দেখা যায় সিস্টেমে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট পাস ইফেক্টটা হবে না। এরপরের কোশ্চেন আসি যে কমন সাইড ইফেক্ট অফ বেটা ব্লকার্স। বেটা ব্লকার্সগুলো কোথায় কাজ করে? আমাদের হার্টের মাসেলে গিয়ে কাজ করে। তার মানে কি করবে, এরা হার্টকে স্লো করে দেবে। স্লো করে দিলে কি হবে, ব্রাডিকার্ডিয়া হবে। ব্রাডিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট স্লো হয়ে যাওয়া, আর ট্রাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট বেড়ে যাওয়া। এখন আসি আমরা 4 নম্বর প্রশ্ন, যে ভ্রূণপ্রাজন কিভাবে কাজ করে বা ভ্রূণপ্রাজন জিনিসটা কি? আপনারা অনেকেই জানেন নতুন একটা গ্যাস্ট্রিকের ওষুধ বেড়েছে বাজারে, যার নাম হচ্ছে ভ্রূণপ্রাজন, এবং এটা কাজ করে কোথায়? আমাদের যে পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার্স হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের যে প্রোটন পাম্প আছে সেখানে পটাশিয়াম চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেলটাকে বন্ধ করে কাজ করে। এরপরে আসি, হোয়াট ডাজ ফার্মাকোকাইনেটিক্স ইনক্লুড। আপনারা জানেন ফার্মাকোকাইনেটিক্স ফার্মাকোডাইনামিক্স দুইটা জিনিস আছে ফার্মাকোলজিতে। তো ফার্মাকোকাইনেটিক্স মানে ওষুধের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, ওষুধটা শরীর থেকে বের হয়ে যাওয়া, এলিমিনেশন। তো এই যে জিনিসটা এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তো এখানে কোনটা হবে? অবশ্যই ডিস্ট্রিবিউশনটা হবে ফার্মাকোকাইনেটিক্স। পরে প্রশ্নে আসি যে কোনটা প্রো ড্রাগ। আপনারা জানেন প্রো ড্রাগ হচ্ছে এমন ওষুধ যেগুলোকে কি হয়, আমাদের শরীরে গিয়ে প্রথমে যখন যায় তখন এটা অ্যাক্টিভ অবস্থায় থাকে না, আমাদের লিভারে গিয়ে মেটাবলিজমের পরে গিয়ে অ্যাক্টিভ হয়। তাহলে প্রো ড্রাগ কোনটা? প্রো ড্রাগটা হচ্ছে এখানে প্যারাসিটামল, আমাদের সবারই পরিচিত যে ওষুধটা প্যারাসিটামল, এটা হচ্ছে একটা প্রো ড্রাগ। এর পরের প্রশ্নে আছে যে ডেঙ্গু শক সিনড্রোম হলে তখন এর ম্যানেজমেন্টটা কি হবে? আপনারা জানেন বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপ, দেখা যায় ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেলে দেখা যায় রোগীর প্রেশারটা অনেক কমে যাচ্ছে, পেটে পানি জমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম ডেঙ্গু শক সিনড্রোমের কিছু লক্ষণ রয়েছে। এটা দেখা দিলে কি করতে হবে? অবশ্যই রোগীর প্রেশারটা কমতে দেওয়া যাবে না, প্রেশারটা ঠিকঠাক রাখতে হবে। এবং রোগী যদি এই শকে চলে যায় সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, তাদের ইনজেকশন আকারে ফ্লুইড দিতে হবে। এরপরে আসি যে কোন কেমিক্যাল এজেন্টসটা ইনসোমনিয়াতে ব্যবহার করা। ইনসোমনিয়া জিনিসটা হচ্ছে দেখা যায় রাতে কারো ঘুম হচ্ছে না ঠিকঠাক মতো, ইনসোমনিয়াতে ব্যবহার হয় 3টা ক্লাসের ওষুধই বা এই 3 টাইপের ওষুধই ইনসোমনিয়াতে ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে যে এনএসআইডির ডাইক্লোফেনাক, এই ডাইক্লোফেনাক একটি ব্যথানাশক ওষুধ, যে বাংলাদেশে ডাইক্লোফেনাক বাংলাদেশি মার্কেটে কোনভাবে ডাইক্লোফেনাক পাওয়া যায় না, কোনভাবে পাওয়া যায় না। আমরা জানি ডাইক্লোফেনাক সোডিয়াম আকারে পাওয়া যায়, ডাইক্লোফেনাক পটাশিয়াম আকারে পাওয়া যায়, ডাইক্লোফেনাক সোডিয়ামের সাথে মিসোপ্রোস্টল এই কম্বিনেশনে পাওয়া যায়, আরও অনেকগুলো কম্বিনেশন আছে, আপনারা দেখে নেবেন। ডাইক্লোফেনাক দেখে সার্চ করলেই দেখবেন যে অনেকগুলো অনেক টাইপের কম্বিনেশন। তো এই সবগুলো বাংলাদেশের মার্কেটে আছে, তাই অ্যান্সার হবে নান অফ দি, যেহেতু আমরা অ্যাকসেপ্ট লিখছি যে কোনটা বাদে। আচ্ছা, এরপরে আসি যে কোনটা সেডেটিভ অ্যান্টিহিস্টামিন না বলা হয়েছে। এখানে দেখেন কিটোপ্রোফেন, কিটোটিফেন, এটা নিয়ে ঝামেলা হবে অনেকের মাঝে। কিটোপ্রোফেনটা হচ্ছে একটা ব্যথানাশক ওষুধ, আর কিটোটিফেনটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এবং এইগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। তার মানে কিটোপ্রোফেনটা হবে শর্ট আনসার, এটা একটা কোনো সেডেটিভ অ্যান্টিহিস্টামিন না, এটা একটা ব্যথানাশক ওষুধ। পরের প্রশ্নটা হচ্ছে যে কোন ফর্মুলেশনে নিচের ওষুধগুলো, যেমন ইনহেলেশন ডোজেস ফর্মুলেশনে পাওয়া যায় না,
কোনটা পাওয়া যায় না। ইনহেলেশন মানে কি, দেখা যায় যে ইনহেলার, নেবুলাইজার এগুলো দিয়ে যখন কোনো একটা ওষুধ নেওয়া হচ্ছে ওটাকে বলা হয় ইনহেলেশন ডোজেস ফর্ম। তো ইনহেলেশন ডোজেস ফর্মে জাফিলুকাস্ট, মন্টেলুকাস, জাফিলুকাস্ট এই ওষুধগুলো ইনহেলেশন প্রসেসে পাওয়া যায় না। পরে হচ্ছে যে ইনসুলিনটা কখন ইন্ডিকেশন না, কখন ব্যবহার করা যাবে না। আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে যে ফার্স্ট লাইন থেরাপি ইন টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন ব্যবহার করা হয় না ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে। এটা কখন ব্যবহার করা হয়? টাইপ 1-এ ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে যে কোন টাইপের অ্যান্টিবায়োটিকের অধিক পরিমাণে ডোজ হয়ে গেলে দেখা যায় যে রোগীর হিয়ারিং লস হচ্ছে, রোগীর ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে না, কিডনি ড্যামেজ হচ্ছে। সঠিক অ্যান্সার হবে অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে। এই অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের ওষুধের এক্সাম্পল হচ্ছে জেন্টামাইসিন, নিওমাইসিন, স্ট্রিপ্টোমাইসিন। তো এখন আসি আমরা পরের কোশ্চেন। এটা একটা কেস স্টাডি ছিল যেখানে আমরা বলেছি 30 বছরের বয়সী একজন লোক ফার্মেসিতে গেছে, তার বলা হয়েছে তার স্কিন ইনফেকশন, তবে তাকে যে আগে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল পেনিসিলিন সেটা খেলে তার খেয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়। তো পরে ডক্টর তাকে সেফালেক্সিন দিছে। এখন কথা হচ্ছে যে কেন তাকে সেফালেক্সিন দিল? তো এর সঠিক অ্যান্সার হবে ক্রস রিঅ্যাক্টিভিটি বিটুইন পেনিসিলিন অ্যান্ড সেফালেক্সিন ইজ এক্সট্রিমলি রেয়ার। অর্থাৎ পেনিসিলিনে যে অ্যালার্জিক রিয়াকশন হওয়া যে সম্পর্কটা, এর সাথে সেফালেক্সিনের কি না এই সম্পর্ক নাই, খুবই রেয়ার, খুবই কম হয় সেফালেক্সিনে অ্যালার্জিক রিয়াকশনটা। এজন্যই সঠিক অ্যান্সারটা এটা হবে। বলেছে যে ডায়াবেটিস কখন HbA1c ভ্যালু কত হলে সেটাকে আমরা ডায়াবেটিস বলবো, 6.4-এর উপরে হয়ে গেলে সেটাকে আমরা ডায়াবেটিস বলবো, এটা মনে রাখবেন। এবার বলা হয়েছে অল অফ দ্য ফলোয়িং অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর অ্যান্টিবায়োটিক। এখানে যে ওষুধগুলোর নাম বলা আছে এগুলো সবই অ্যান্টিফাঙ্গাল, তবে এগুলো আবার কি অ্যান্টিবায়োটিকও। তো কোনটা ছাড়া? এটা সঠিক অ্যান্সার হবে মাইকোনাজল। মাইকোনাজল বাদে বাকি সবগুলো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক 2 হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনটা ফ্যাট সলুবল ভিটামিন? আমরা জানি যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই 4টা হচ্ছে ফ্যাটে সলুবল ভিটামিন। তো এর মধ্যে অ্যান্সার হবে কি টোকোফেরল। টোকোফেরলটা হচ্ছে ভিটামিন ই। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আর ইফেক্টিভ এগেইনস্ট। আমরা জানি অ্যান্টিবায়োটিক কিসের বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তখন কলেরা যে রোগটা এটা কি ব্যাকটেরিয়া ঘটিত, সো এটা হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা হচ্ছে কর্টিকোস্টেরয়েডের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা আছে এটা কিভাবে হয়? এটা কি এরা কি করে? আমাদের ইমিউন রেসপন্স আছে এটাকে সাপ্রেস করে দেয়, অর্থাৎ ইমিউন রেসপন্সটাকে বন্ধ করে দিয়ে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা দেয়। এরপরে প্রশ্ন ছিল যে অ্যাজমাতে কন্ট্রোলার মেডিকেশন হিসেবে কোনটা ব্যবহার করা হয়? অ্যাজমাতে 2 টাইপের ওষুধ আছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ যেটাকে আমরা বলছি কন্ট্রোলার, আর একটা হচ্ছে আমাদের রিলিভার। দেখা যায় হুট করে আপনার অ্যাজমা অ্যাটাক হচ্ছে, তখন আপনাকে রিলিভার ওষুধ ব্যবহার করতে হবে, যেমন সালবিটামল। আর প্রিভেন্টিভ বা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয় মন্টেলুকাস্ট। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হবে মন্টেলুকাস্ট। এরপর আসি আমরা পরের কোশ্চেনে যে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ না কোনটি? যেমন অ্যাসপিরিন, প্রাজুগ্রেল, অ্যাপেক্সেবেন এগুলো সবই হচ্ছে আমাদের অ্যান্টিপ্লেটিলেট। এরা কী করে? আমাদের যে প্লেটিলেট আছে সেই প্লেটিলেটে গিয়ে কাজ করে। সঠিক অ্যান্সারটা হবে ওয়ারফারিন। ওয়ারফারিন কী করে? এটা আমাদের যে ভিটামিন কে যে পাথওয়েটা আছে ওইখানে গিয়ে কাজ করে আমাদের কোয়াগুলেশনটাকে বন্ধ করবে। এরপরে আসি আমরা which of the following drugs is a H2 receptor antagonist? H2 receptor antagonist কি? যে আমরা জানি H1টা হচ্ছে যারা অ্যান্টিহিস্টামিন, হিস্টামিন রিসেপ্টরে গিয়ে বসে, আর H2 এটাও একটা হিস্টামিন রিসেপ্টর, এখানে গিয়ে বসে হচ্ছে এই ফ্যামোটিডিন। এরা বসে কি করে? আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দেয়। অনেকে দেখবেন গ্যাস্ট্রিক মেডিকেশন হিসেবে ফ্যামোটিডিনটা ব্যবহার করা হয় অ্যাসিড কমানোর জন্য। এরপরে প্রশ্ন আছে যে কোন ওষুধটা নৌসিয়া ভমিটিং ট্রিটমেন্টে ব্যবহার করা? এগুলো সবগুলো অনডেনসেটন, মেক্লিজিন, প্রোক্লোরপ্রামাজিন এগুলো সবই ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন আছে যে অপয়েডস অ্যানালজেসিক বা অপয়েডস টাইপের যে ওষুধগুলো আছে এগুলো সাইড ইফেক্ট, এর কমন সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন। এরপরের প্রশ্নটা হচ্ছে যে পেইনফুল পিরিয়ডস, দেখা যায় মেয়েদের যখন অনেক বেশি পেইনফুল পিরিয়ডসটা হচ্ছে সেক্ষেত্রে কমনলি কোনটা ব্যবহার করা হয়? সেক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভসটা ব্যবহার করা, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। 26 নম্বরটা হচ্ছে ফিউরোসামাইড কি? মানে ফিউরোসামাইড সম্পর্কে কয়েকটা অপশন আছে, এটার মধ্যে সঠিক কোনটা? হ্যাঁ, প্রথমটাই সঠিক, সেটা হচ্ছে যে এটা অ্যাকিউট রেনাল ফেলোরে এই ফিউরোসামাইডটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা ডায়ুরেটিক্স। প্রশ্নটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ ইজ নট ইনফ্লুয়েসড বাই। আমরা জানি যে একটা ওষুধ খাওয়ার পরে আমাদের রক্তে কতটুকু পৌঁছাচ্ছে, রক্তের যে এর অ্যাভেলেবিলিটি, এটাকে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি বলি খুব সহজেই। এটা কিন্তু আমাদের রুটের উপর ডিপেন্ড করতেছে, আমি কোন রুটে ওষুধটা খাচ্ছি, আমি কি ইন্টারভেনাস নিচ্ছি নাকি ওরালি খাচ্ছি। হাফ লাইফের উপর ডিপেন্ড করে না।
রেট এবং এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে, ফাস্ট পাস ইফেক্ট হয়ে যাচ্ছে কি না এটার উপর ডিপেন্ড করে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে হাফ লাইফ। প্রশ্ন হচ্ছে স্ট্যাটিন গ্রুপের যেমন অ্যাটোরভাস্টাটিন এই ওষুধগুলোর মেকানিজম কোনটা না? সঠিক অ্যান্সার হবে ইনক্রিজিং এইচডিএল লেভেল, এটা মেকানিজম না, বাকি তিনটাই মেকানিজম। এটা সরাসরি এইচডিএল লেভেলের উপর গিয়ে অর্থাৎ এইচডিএল এর উপর কাজ করতে পারে না। আমাদের 29 নম্বর প্রশ্নটা হচ্ছে এসি ইনহিবিটরসের সাইড ইফেক্ট কি? হ্যাঁ, এটার কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে ড্রাই কফ। এবং আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কোন ওষুধের কম্বিনেশনটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে? আপনারা অনেকে জানেন অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা ঠিক আছে, এটা অ্যাভয়েড করা দরকার নেই। এরপর হচ্ছে ওয়ারফারিন এবং অ্যাসপিরিন, আপনি ওয়ারফারিনও ব্যবহার করতেছেন, ওয়ারফারিনও অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যাসপিরিনও অ্যান্টিকোয়াগুল্যান্ট, এখন দুইটা মিলে কি করবে? আপনার ব্লিডিং হওয়ার চান্সটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এজন্য এই দুইটা ওষুধ একসাথে ব্যবহার করা ঠিক না। আমরা যদি এটাকে সাবমিট করি, দেখি আমাদের স্কোর কত। হ্যাঁ, আমাদের স্কোর এখানে আমরা স্কোর ভিউ স্কোরে গেলে আমরা দেখতে পাবো আমাদের 30টাই হয়েছে। এখানে সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে। এই কুইজের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, কমেন্টে দিয়ে দেবো, আপনারা চাইলে এই কুইজটা প্র্যাকটিস করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।